হরিডালি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই এখন বাড়িতে অবস্থান করছো। বর্তমানে কোভিড-19 যে মহামারী ভাইরাস আমাদেরকে গ্রাস করেছে, এর থেকে পরিত্রাণ পাওয়ার একটি পথ, সেটি হচ্ছে বাড়িতে অবস্থান করা এবং যদি প্রয়োজনে বাইরে যেতে হয় তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করা এবং ঘন ঘন সাবান পানি দিয়ে আমাদের দুই হাত পা ভালো করে পরিষ্কার করা। তো আশা করি তোমরা সবাই সেই নিয়মে চলছো এবং আমার এই যে এই ভিডিও ক্লাস তোমাদের আগের থেকে বলা হয়েছে, এই ক্লাসটি তোমরা ভালোভাবে দেখবে এই আশা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ কথা না বাড়িয়ে চলো আজকে আমি আমার ক্লাসে চলে যাই। আজকের মাল্টিমিডিয়া ক্লাসে উপস্থিত সকলকে স্বাগতম। উপস্থাপনায় মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক, হরিডালি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, পাইকগাছা, খুলনা। তোমাদের যে পড়ার বিষয়, এটা হচ্ছে অষ্টম শ্রেণী, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় 7ম। সময় আমাদের 20 মিনিট, যেহেতু আমাদের অনলাইন ক্লাস, ভিডিও ক্লাস দিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এই ছবিগুলো দেখি, নিচের ছবিগুলো লক্ষ্য করি। তো এটা তোমাদের অবশ্যই জানার কথা যে আমাদের এই যে সংসদ, অর্থাৎ আমরা ভোটের মাধ্যমে যে সমস্ত সংসদ সদস্যরা নির্বাচিত করি, তারাই কিন্তু সারা বাংলাদেশে আমাদের কতজন আছে বলতে পারবা কেউ? হ্যাঁ, 300 জন সংসদ, নির্বাচিত সংসদ। তারা কি করে? তারা এখানে গিয়ে বসে আলোচনা করে আমাদের দেশ সম্পর্কে, তাই না? আমাদের দেশ নিয়ে আলোচনা করে। তো এইটা হচ্ছে আমাদের মহান জাতীয় সংসদ। আচ্ছা, তারপর এখানে দেখি, এখানে দেখো, এখানে জাতীয় পতাকা রয়েছে এবং এটি নিঃসন্দেহে কি আমাদের প্রধান বিচারালয়, তাই না? সুপ্রিম কোর্ট আমরা যারা বলি, সুপ্রিম কোর্ট, এখানে সর্বোচ্চ বিচারালয় হচ্ছে এইটা। আচ্ছা, এইটা কিন্তু আমাদের কি বলতে পারবে কেউ? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সচিবালয়, ঠিক আছে? সচিবরা এখানে বসে তাদের কাজগুলো করে থাকে, কাজ সম্পন্ন করে থাকে, ঠিক আছে? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি কেউ বলতে পারবে এই চিত্র দেখে কেউ কি বলতে পারবে তাহলে আজকে আমাদের পাঠের বিষয় কি হতে পারে? বলতে পারবে কেউ? আচ্ছা, যদি না পারো তাহলে দেখো, হ্যাঁ, এখানে আজকে আমাদের পাঠের যে বিষয়, বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ, বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ সম্পর্কে আমি এখানে আজকে তোমাদের আলোচনা করব, ঠিক আছে? তো আগে তিনটি তোমাদের দেখাইছি, জাতীয় সংসদ, তারপরে প্রধান বিচারালয়, তারপরে দেখাইছি কি সচিবালয়। তাহলে এটি কিন্তু বাংলাদেশ সরকারের এক একটি অঙ্গ, তাই না? যেমন আমাদের মানুষের অঙ্গ কি আছে? হাত, পা, চোখ, কান, নাক, তাই না? ঠিক সরকারের কিন্তু কিছু অঙ্গ রয়েছে, সেগুলো আছে এই। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমরা এই পাঠে কি শিখবে, তাই না? আজকে তোমরা পাঠটি যদি তোমরা দেখো বা শোনো, তাহলে তোমরা কিন্তু 3টি শিক্ষণফল এখান থেকে অর্জন করতে পারবে। সেটা হচ্ছে সরকার কি, তোমরা তা বলতে পারবে। বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ গঠন বর্ণনা করতে পারবে। বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গের কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে। তাহলে এই 3টি কাজ কিন্তু তোমরা সহজেই বলতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি শিক্ষার্থী বন্ধুরা কি আছে এখানে। হ্যাঁ, প্রথমে রয়েছে সরকার। সরকার একটা রাষ্ট্র গঠন করতে গেলে কিন্তু 4টি জিনিস রয়েছে, তাই না? তার ভিতরে সরকার একটি। 4টি উপাদান রয়েছে, 4টি উপাদানের ভিতরে কিন্তু সরকার একটি। তাহলে সরকার কি আমরা একটু জানি। সরকার রাষ্ট্রের মূল চালিকা শক্তি। রাষ্ট্র হচ্ছে কি? সরকার হচ্ছে রাষ্ট্রের মূল চালিকা শক্তি। সরকারের মাধ্যমেই রাষ্ট্র যাবতীয় কাজ সম্পাদন করে। কার মাধ্যমে? সরকারের মাধ্যমে। সরকার ছাড়া রাষ্ট্র চলতে পারে না। যেমন একটা ড্রাইভার ছাড়া একটি গাড়ি চলে না, ঠিক তেমনি একটি রাষ্ট্র সরকার ছাড়া কিন্তু চলতে পারে না। নাগরিক হিসাবে আমাদের জন্য খাদ্য, চিকিৎসা, শিক্ষা
ও নিরাপত্তার ব্যবস্থা করে সরকার। জনগণের অধিকার ও কল্যাণের জন্য আইন প্রণয়ন করে এই সরকার। অর্থাৎ একটি রাষ্ট্রে যাবতীয় যা কিছু রয়েছে সেগুলো কিন্তু সরকার ছাড়া কিন্তু করা সম্ভব না। ঠিক আছে, যেমন একটি গাড়ি, আমি আগেই বলেছি, যেমন একটি গাড়ি ছাড়া, একটি ড্রাইভার ছাড়া যেমন একটি গাড়ি চালানো অসম্ভব, একটি গাড়ি চলবে না, ঠিক তেমনি একটি রাষ্ট্রকে পরিচালনা করার জন্য সরকার অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে রাষ্ট্র পরিচালনার জন্য সরকার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ, আগে বলেছি বিভিন্ন অঙ্গ সম্পর্কে তোমাদের জানতে হবে। তাহলে প্রথমটা আছে আইন বিভাগ। বাংলাদেশে কি রয়েছে? আইন বিভাগ রয়েছে। ওই যেটা বললাম সংসদ ভবন, জাতীয় সংসদ, এটা হচ্ছে আইন বিভাগ। আচ্ছা, শাসন বিভাগ, বাংলাদেশ সচিবালয় রয়েছে, তার জন্য দেখালাম, চিত্র দেখেছি আগে। তাহলে সচিবালয়ের কাজ আছে শাসন করা, তারপরে বিচার করা, তাই না? প্রধান বিচারালয় বলেছি, বিচারালয়ের কাজ কি? বিচার করা। অর্থাৎ মানুষ কি করবে? আইন ভঙ্গ করবে, তার জন্য আইন বিভাগ রয়েছে। তারপরে শাসন করার জন্য শাসন বিভাগ রয়েছে, আবার মানুষ অন্যায় করলে তার বিচার হবে, সেই বিচারের জন্য বিচার বিভাগ রয়েছে। তাই সরকারের তিনটি বিভাগ রয়েছে, আইন বিভাগ, শাসন বিভাগ আর বিচার বিভাগ। এটা হচ্ছে সরকারের অঙ্গ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটি একক কাজ দিব এখন। সরকার কাকে বলে? আগে কিন্তু তোমাদের সরকার পড়াইছি। বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গের নাম লিখো। এই দুইটা কিন্তু আগে পড়ানো হয়েছে, একটা আছে এই, একটা আছে এই। তাহলে নিঃসন্দেহে তোমরা এই দুটোর উত্তর সময় 4 মিনিটের ভিতরে তোমরা উত্তরটা দিবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আশা করি তোমরা খাতা কলম বের করে ইতিমধ্যে প্রশ্ন দুটো লিখে ফেলেছ, তাই না? এবং তোমরা অবশ্যই পারবে, কারণ আগেই তোমরা দেখেছো, তোমরা বলতে পারো। এবার শিক্ষার্থী বন্ধুরা, আইন বিভাগের গঠন দেখো। এখানে আইন বিভাগের গঠন কি এখানে লেখা আছে দেখো। আইন বিভাগের গঠন আছে জাতীয় সংসদ। জাতীয় সংসদ আইনের, বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, এর নাম জাতীয় সংসদ। এবং এই সংসদটি পরিচালিত হয় বাংলাদেশের, যদি এখানে লেখা নেই তারপর তোমরা খেয়াল করে শুনলে বুঝতে পারবে। তাহলে বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, এটা কিছু এক কক্ষ বিশিষ্ট। ঠিক আছে, অর্থাৎ এক কক্ষের ভিতরে কিন্তু সব আলোচনা করা হয়ে থাকে। ঠিক আছে, এর জন্য এক কক্ষ বিশিষ্ট আইনসভা, এর নাম হচ্ছে জাতীয় সংসদ। এখানে কারা বসে? এখানে বসে আছে যারা, অর্থাৎ বাংলাদেশের যাদের বয়স 18 বছর, পূর্ণবয়স্ক, এদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে একজন সংসদ সদস্য নির্বাচিত হন। জাতীয় নির্বাচন হয়, সেই নির্বাচনে তারা সংসদ সদস্য হিসাবে যারা জয়লাভ করে তারাই কিন্তু এখানে গিয়ে বসে আমাদের জন্য আইন তৈরি করে। ঠিক আছে, এই জাতীয় সংসদে দুজন স্পিকার রয়েছে, একজন প্রধান স্পিকার আর একজন ডেপুটি স্পিকার থাকে। আর কোনো সংশ্লিষ্ট দলের যে প্রধান, তিনি কিন্তু যারা পাশ করবে নির্বাচনের মাধ্যমে, সেই দলের যিনি, যাকে ওই দল যাকে ভোট দিবে, সেই কিন্তু ওই জাতীয় সংসদের প্রধান হবেন। ঠিক আছে, অর্থাৎ তিনি হবেন প্রধানমন্ত্রী। ঠিক আছে, আর জাতীয় সংসদে আবার বিরোধী দল থাকেন, তাই না? এইগুলো হচ্ছে আমাদের জাতীয় সংসদ। আর জাতীয় সংসদের বয়স 5 বছর। 5 বছর পরে আবারও ভোটের মাধ্যমে কিন্তু নির্বাচিত হয় সংসদ সদস্য। আর সংরক্ষিত মহিলা আসন রয়েছে 50টি। তাহলে 350 জনের সমন্বয়ে কিন্তু জাতীয় সংসদ গঠিত। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো জাতীয় সংসদ কিভাবে গঠিত হয়। তো এবার আমরা জানবো, দেখো এখানে দেওয়া আছে তো আইন বিভাগের গঠন। দেখো এখানে বলছিলাম এক কক্ষ বিশিষ্ট। দেখো এখানে আমাদের 350 জন লোক এখানে বসে থাকে। মোট 350 জন সদস্য নিয়ে এটি গঠিত। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি আছে দেখো, আমি আগে যা বলেছি দেখো, 300 জন
সদস্য 300টি নির্বাচনী এলাকা থেকে নাগরিকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকে। ঠিক আছে, বাকি 50টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত, অর্থাৎ যে দল আছে দলের ভিতর থেকেই কিন্তু তাদের আসন হিসাবে এটা বর্ণন করা হয়ে থাকে। তাহলে 300 জন সদস্য 300টি নির্বাচনী এলাকা থেকে নাগরিকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকে। দেখো এখানে ভোট হচ্ছে, ভোট এখানে ভোট নিচ্ছে, এখানে ভোট দেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। তাহলে ভোটের মাধ্যমে কিন্তু সবকিছু ফয়সালা হয়ে থাকে, তাই না? এরপরে দেখি, হ্যাঁ, বাংলাদেশ সচিবালয়। বাংলাদেশ সচিবালয়, দেখো এখানে এই বাংলাদেশ সচিবালয়ের চিত্র, এটা কতগুলো অনেকগুলো রুম রয়েছে, কিন্তু অনেক এরিয়া কিন্তু এটা। ঠিক আছে, রাষ্ট্রের শাসন কাজ সংক্রান্ত কার্যাবলী পরিচালনার দায়িত্ব শাসন বিভাগের। যে বিভিন্ন ধরনের আইন তৈরি করে দেবে সংসদ, জাতীয় সংসদ, আর সেটা বাস্তবায়ন করবে কিন্তু রাষ্ট্রের এই সচিবালয়। সচিবালয় কিন্তু দায়িত্ব ভাষণ এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কিন্তু শাসন বিভাগের কাজ। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখি কি আছে। প্রকৃত অর্থে দেখো এখানে প্রকৃত অর্থে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মন্ত্রী পরিষদ ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়েই শাসন বিভাগ গঠিত। তাহলে এখানে প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপ্রধান হলো প্রধানমন্ত্রী, সরকার প্রধান ও প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, প্রশাসনিক কর্মকর্তা সবাইকে নিয়ে দেখো এখানে দেওয়া আছে, বৈঠক করতেছে, তাই না? প্রধানমন্ত্রী সবাইকে নিয়ে বৈঠক করতেছে। তাহলে প্রত্যেকের এই রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মন্ত্রী পরিষদ, প্রশাসনিক কর্মকর্তাদের নিয়েই কিন্তু শাসন বিভাগ গঠিত, কেউ এর বাইরে নয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখি শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো আমাদের এখানে সুপ্রিম কোর্ট, অর্থাৎ সর্বোচ্চ বিচারালয়। মানুষ যখন কোনো জেলায় কিংবা উপজেলায় বিচার চেয়ে ব্যর্থ হয়, তখন কিন্তু এখানে যে আবার বিচার প্রার্থনা করে, অর্থাৎ বাংলাদেশের সর্বশেষ বিচারালয় সেই সুপ্রিম কোর্ট। সরকারের যে অঙ্গ বা বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সংবিধান ও আইন অনুযায়ী বিচার কাজ পরিচালনা করে থাকে, তাকে বলা হয় বিচার বিভাগ। বিচার বিভাগের সর্বোচ্চ স্তর হলো সুপ্রিম কোর্ট। অর্থাৎ দেখো এখানে কোর্ট, এই যে কোর্ট, এর ভিতরটা কিন্তু এরকম। এখানে প্রধান বিচারপতি বসবে, এখানে আসামিরা থাকবে, এখানে থাকবে মুহুরি যারা থাকে তারা থাকে। ঠিক আছে, আসামি পক্ষ থাকবে, বাদী পক্ষ থাকবে, আসামি পক্ষ থাকবে, আর এখানে জনগণ থাকবে। আবার আইনের লোক থাকবে, যারা অ্যাডভোকেট, ব্যারিস্টার আছে, তারা কিন্তু এখানে এই সমস্ত বিচার কার্য পরিচালনা করে থাকে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের তিনটি যে সরকারের অঙ্গ, সেই 3টি অঙ্গ সম্পর্কে তোমাদের একটু ধারণা দিলাম এবং চিত্র সহ তোমাদের দেখালাম। এবার জয় কাজ বলতে হবে শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ সরকারের আইন বিভাগের গঠন বর্ণনা করো। আইন বিভাগের গঠন বর্ণনা করো। একটু আগে তোমাদের দেখাইছি আইন বিভাগ কিন্তু এই আইন বিভাগের গঠনটা কি হয় এই। ঠিক আছে, আচ্ছা, তাহলে তোমরা প্রত্যেক খাতা কলম নিয়ে এই আইন বিভাগের গঠন কিভাবে হয় সেটা তোমরা লিখবে এবং সেটা 6 মিনিটের ভিতরে, বেশি সময় নেওয়া যাবে না, 6 মিনিটের ভিতরেই তোমরা কিন্তু এটা শেষ করবে। তো আশা করি তোমরা খাতা কলম নিয়ে ইতিমধ্যে লেখা শুরু করেছো। এর পরবর্তীতে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা কি দেখছি, আইন বিভাগের কার্যাবলী। আইন বিভাগের কাজ কি? আইন বিভাগ রাষ্ট্রের সাধারণ আইন তৈরি ও পরিবর্তন করে। আইন বিভাগের কাজ কি? এই যে জাতীয় সংসদের কাজ কি? আইন বিভাগ রাষ্ট্রের সাধারণ আইন তৈরি করে এবং পরিবর্তন করে, অর্থাৎ জনগণের জন্য আইন তৈরি করবে, আবার কোনো আইন যদি জনগণের পছন্দ না হয় সেটা পরিবর্তন করে দেবে। এটা হচ্ছে আইন পরিষদের কাজ, আইন বিভাগের কাজ। এরপরে দেখি সংশোধনী, অর্থাৎ সংবিধান প্রণয়ন ও সংশোধন করে থাকে। আইন বিভাগ কি করে? সংবিধান প্রণয়ন ও সংশোধন করে থাকে, যেমন সংশোধনী করা হয়েছে। এরপরে সরকারের আয় ব্যয় নিয়ন্ত্রণ করে। সরকারের আয় ব্যয় নিয়ন্ত্রণ করে। বাংলাদেশের জাতীয় তহবিলের অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করে। জাতীয় সংসদের কাজ বলছে কিন্তু সব, এই কিন্তু জাতীয় সংসদের কাজ বাংলাদেশের জাতীয় তহবিলের অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করে, অর্থাৎ কোথায় কিভাবে বাজেট করতে হবে সব দায়িত্ব কিন্তু
জাতীয় সংসদে, ঠিক আছে। আরও আছে দেখো বাজেট, জাতীয় বাজেট অনুমোদন ও কর ধার্য করে থাকে। হ্যাঁ, জাতীয় সংসদ কি করে থাকে? জাতীয় বাজেট অনুমোদন ও কর ধার্য করে থাকে। আরো কত কি কাজ আছে দেখি আমরা একটু। এবার দেখো আইন বিভাগের আইন অনুযায়ী দেশ পরিচালনা করে, দেশের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে এবং বিদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। যদি কোনো নাগরিকরা কোনো উচ্ছৃঙ্খলতা করে তার জন্য পুলিশ বাহিনী আছে। তারপর বিদেশিদের সাথে আমাদের বন্ধু সম্পর্ক রয়েছে। দেখো এখানে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বিদেশিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে, তাই না? তারই চিত্র এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আইন বিভাগের কাজ কিন্তু এটাই, ঠিক আছে। আমরা আরো কিছু দেখি, ছবি দেখি। বিচার বিভাগ দুষ্টের দমন, অপরাধীর শাস্তি বিধান ও ন্যায় প্রতিষ্ঠা করে নাগরিক জীবনকে সুন্দর ও সহজ করে তোলে। সংবিধানের বিভিন্ন ধারা বা আইনের ব্যাখ্যা দেয়। কি বলছি? বিচার বিভাগ দুষ্টের দমন, অপরাধীর শাস্তি বিধান, ন্যায় প্রতিষ্ঠা করে নাগরিক জীবনকে সুন্দর ও সহজ করে তোলে, আর সংবিধানের বিভিন্ন ধারা ও আইনের ব্যাখ্যা প্রদান করে থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দলীয় কাজ, তোমাদের একটু দলীয় কাজ দেওয়া হবে। এখানে দেখো দলীয় কাজের বিষয়টা হচ্ছে কি, রাষ্ট্রের শাসন কার্যাবলী পরিচালনায় শাসন বিভাগের অবদান মূল্যায়ন করো। রাষ্ট্রের শাসন কার্যাবলী পরিচালনায় শাসন বিভাগের অবদান মূল্যায়ন করো, ঠিক আছে। তাহলে শাসন বিভাগের অবদানটা কি এখানে তোমাদের বলতে হবে, লিখতে হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা খাতা কলম নিয়ে ইতিমধ্যেই প্রশ্নটি লিখে ফেলেছ এবং উত্তরটাও তোমরা লেখার চেষ্টা করবে। এবার তোমাদের একটা মূল্যায়ন নিব। হ্যাঁ, বাংলাদেশের আইনসভা কত কক্ষ বিশিষ্ট? 1 কক্ষ বিশিষ্ট। উত্তর দেখো বলে দিচ্ছি। আইন বিভাগ কতজন সদস্য নিয়ে গঠিত? 350 জন সদস্য নিয়ে গঠিত। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা কোন বিভাগের কাজ বলতে পারবে কেউ? হ্যাঁ, বলতে পারবা তোমরা, শাসন বিভাগের কাজ। বিচার বিভাগের সর্বোচ্চ স্তর কোনটি? সুপ্রিম কোর্ট, ঠিক আছে। বিচার বিভাগের প্রধানকে কি বলা হয়? প্রধান বিচারপতি বলা হয়, ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মূল্যায়ন তোমরা আমি শেষ করলাম। এবার তোমাদের বাড়ির কাজের বিষয়টি তোমরা অবশ্যই খাতায় লিখে নিবে। বাড়ির কাজ আছে কি, আইন বিভাগের কার্যাবলী ব্যাখ্যা করো। আইন বিভাগের কার্যাবলী ব্যাখ্যা করো। তোমাদের আইন বিভাগের যে কার্যাবলী এটা ব্যাখ্যা করতে হবে। তো আশা করি তোমরা এটা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়ির কাজটা করবে এবং স্কুল খুললে আমাকে দেখাবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় সবাইকে আবারও অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ।